ওজন বা মাপজোক এগুলো তো আমাদের রোজকার জীবনের ব্যাপার, তাই না? কিন্তু কখনো কি মাথায় এসেছে যে কেন কিছু জিনিস পানিতে ভাসে আবার অন্য কিছু শটান ডুবে যায়? চলুন এই সহজ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পরিমাপের এক দারুণ মজার ইতিহাসে ডুব দিই। দেখুন, প্রশ্নটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু এর উত্তর লুকিয়ে আছে পদার্থের এমন এক গোপন বৈশিষ্ট্যের মধ্যে যা বিজ্ঞানীদের বছরের পর বছর ধরে ভাবিয়েছে। রহস্যের প্রথম সূত্রটা পাওয়া গেল একটা বেশ পুরনো নথি থেকে। এই যে দেখুন, কেবিলে দেখা যাচ্ছে সব কাঠ কিন্তু একরকম নয়। যেমন কর্ক, এর ঘনত্ব পানির চেয়ে অনেক কম, মাত্র 0.24, আর অন্যদিকে ওক গাছের সার কাঠ দেখুন প্রায় 1.17, মানে এটা পানির চেয়েও ভারী। আর ঠিক এখানেই কিন্তু লুকিয়ে আছে পুরো ডোবা ভাষার ব্যাপারটা। কিন্তু আসল সমস্যাটা ছিল আরও গভীরে। ভাবুন তো, একটা কমন স্ট্যান্ডার্ড বা মানদণ্ড ছাড়া কোনটা কতটুকু ভারী তার তুলনা করা তো প্রায় অসম্ভব, তাই না? বিজ্ঞানীদের তখন এমন একটা সিস্টেম দরকার ছিল যা সব জায়গায়, সব সময়ে, সবার জন্য একই হবে। আর এই বিশাল সমস্যার কি দারুণ সহজ একটা সমাধান বের হলো জানেন? আপেক্ষিক গুরুত্ব, বা ইংরেজিতে যাকে বলে স্পেসিফিক গ্র্যাভিটি। এখানে একদম সিম্পল একটা জিনিসকে স্ট্যান্ডার্ড ধরা হলো, আর সেটা হলো বিশুদ্ধ পানি। পানির মান ধরা হলো 1.0। মানেটা কি দাঁড়ালো? সোজা কথায় কোনো জিনিসের আপেক্ষিক গুরুত্ব যদি 1-এর বেশি হয়, সেটা পানিতে ডুবে যাবে, আর যদি কম হয় তাহলে দিব্যি ভেসে থাকবে। কি চমৎকার, তাই না? তো এই যে একটা সার্বজনীন মানদণ্ড তৈরির খোঁজ, এর জন্য চলুন একটু টাইম ট্রাভেল করা যাক। আমরা একদম পিছিয়ে যাচ্ছি, চলে এসেছি ১৬৯৬ সালের লন্ডনে। এখান থেকেই নিখুঁত পরিমাপের ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর এই পুরো উদ্যোগটার একেবারে কেন্দ্রে ছিলেন একজন মানুষ, মিস্টার এভারার্ড। দেখুন, ওনার কাজটা কিন্তু কোনো সাধারণ ল্যাবের পরীক্ষা নিরীক্ষা ছিল না। এটা ছিল রীতিমতো একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অভিযান। একটাই লক্ষ্য, ওজনের জন্য এমন একটা নির্ভরযোগ্য স্ট্যান্ডার্ড তৈরি করা যা সবাই মেনে চলবে। তো মিস্টার এভারার্ডের পদ্ধতিটা ছিল একদম নিখুঁত আর সূক্ষ্ম। প্রথমে একটা নির্দিষ্ট পরিমাণ বিশুদ্ধ পানি মাপা হল 2145.6 ঘন ইঞ্চি। তারপর সেই পানিকে ওজন করা হলো সরকারি কোষাগারের একেবারে স্ট্যান্ডার্ড বাটখারা দিয়ে। মানে প্রতিটা ধাপে খেয়াল রাখা হচ্ছিল যেন এই পরিমাপটা ভবিষ্যতের জন্য একটা পাথরের মতো শক্ত ভিত্তি হয়ে দাঁড়ায়। আর এত সব পরিশ্রমের পর যে ফলাফলটা এলো, সেটা ছিল একই সাথে যুগান্তকারী এবং অবাক করার মতো সহজ। 1 ঘনফুট পানির ওজন দাঁড়ালো প্রায় 1000 আউন্স। ভাবা যায়? এই যে একটা সিম্পল রাউন্ড ফিগার, এটাই হয়ে উঠল বিজ্ঞানের জন্য একটা নতুন শক্তিশালী ভিত্তি। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে গেল না। একটা সমস্যার সমাধান হতে না হতেই সামনে এসে দাঁড়ালো আর একটা বড় চ্যালেঞ্জ। সেটা হলো, বিভিন্ন দেশের মাপার একক তো এক ছিল না। যেমন ধরুন, ইংরেজদের 1 ফুট আর ফরাসিদের 1 ফুট কি আসলেই একই মাপের ছিল? আর এই সমস্যাটা কিন্তু কোনো ছোটখাটো সমস্যা ছিল না, বেশ বড়সড় একটা ব্যাপার ছিল। 1 ঘনফুট, এই কথাটা ইংল্যান্ডে যা বোঝাতো, ফ্রান্সে তার মানে ছিল একদম আলাদা। দেখুন, ওজনের সবচেয়ে ছোট একক গ্রেন দিয়ে হিসাব করলে দেখা যাচ্ছে ইংরেজি আর প্যারিসের ঘনফুটের মধ্যে পার্থক্যটা লক্ষ লক্ষ গ্রেনের। বুঝতেই পারছেন, আন্তর্জাতিক পর্যায়ে একসাথে কাজ করার জন্য এটা কি বিশাল একটা বাধা ছিল। এমনকি একই দেশের ভেতরেও দেখুন কি অবস্থা। ফরাসি বিজ্ঞানীদের মধ্যেই বিভিন্ন পরীক্ষায় সামান্য আলাদা আলাদা রেজাল্ট আসছিল। এটা কিন্তু দারুণভাবে একটা জিনিস বুঝিয়ে দেয় যে বিজ্ঞান কোনো একটা জাদুকরী আবিষ্কার নয়, বরং এটা হলো ধাপে ধাপে নিজেকে আরও নিখুঁত করে তোলার একটা লম্বা প্রক্রিয়া। একেবারে পারফেক্ট মানে পৌঁছাতে গেলে এরকম অসংখ্য পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই যেতে হয়। তো প্রশ্ন হলো, এই যে আলাদা আলাদা স্ট্যান্ডার্ডের সমস্যা, এটার সমাধান কিভাবে হলো? উত্তরটা ছিল কনভার্সন টেবল, বা আমরা যাকে বলি রূপান্তর সারণী। এগুলো ছিল একরকমের অনুবাদক, যা এক সিস্টেমের মাপকে অন্য সিস্টেমে ট্রান্সলেট করে দিত। এই সমস্যার সমাধান হিসেবেই তৈরি হলো এই রকম কনভার্সন টেবল। দেখে হয়তো মনে হতে পারে, আরে এ তো শুধু কতগুলো সংখ্যার তালিকা।
কিন্তু এই আপাতদৃষ্টিতে সূক্ষ্ম নিরস তালিকাগুলোই ছিল সেই সময়ের জন্য একেবারে বৈপ্লবিক একটা ব্যাপার, কারণ এর মাধ্যমেই একজন ইংরেজ বিজ্ঞানী প্রথমবারের মতো নিখুঁতভাবে বুঝতে পারছিলেন যে একজন ফরাসি বিজ্ঞানী ঠিক কতটা পরিমাপের কথা বলছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই রূপান্তরটা কিন্তু দুদিকেই কাজ করত। এই টেবিলগুলো তখনকার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার আর এমনকি ব্যবসায়ীদের হাতেও তুলে দিয়েছিল অবিশ্বাস্য রকমের নির্ভুলতা। ঠিক যেমন ভাষার বাধা দূর হয়, তেমনি পরিমাপের এই বাধাও দূর হয়ে গেল, আর বড় বড় জটিল হিসাব নিকাশও হয়ে গেল অনেক সহজ। যদি আজকের দিনের সাথে তুলনা করি তাহলে বলা যায় এই টেবিলগুলো ছিল আসলে সপ্তদশ শতাব্দীর সায়েন্টিফিক অ্যাপস। ভাবুন, ঠিক যেমন এখন একটা অ্যাপ আমাদের কঠিন কাজ সহজ করে দেয়, এই টেবিলগুলো ঠিক সেভাবেই জটিল সব থিওরিকে সবার জন্য ব্যবহারিক জ্ঞানে বদলে দিয়েছিল। তাহলে এই পুরো জার্নিটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসপত্র তুলনা করার জন্য একটা ইউনিভার্সাল ভাষা তৈরি করল। দ্বিতীয়ত, এই ভাষার ভিত্তিটা হলো খুব সাধারণ একটা জিনিস, পানি। তৃতীয়ত, আমরা দেখলাম যে নির্ভরযোগ্য স্ট্যান্ডার্ড বানাতে গেলে কতটা সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা আর সহযোগিতার দরকার হয়। আর সবশেষে এই কনভার্সন টেবিলগুলোই জটিল সব থিওরিকে সবার জন্য সহজ আর ব্যবহারিক করে তুলেছে। যাবার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আজকের এই আধুনিক পৃথিবীতে আমরা এরকম কতগুলো ইউনিভার্সাল স্ট্যান্ডার্ডের উপর নির্ভর করে চলি যেগুলো আমরা হয়তো কখনো খেয়ালই করি না? এই যে পরিমাপের ইতিহাসটা আমরা দেখলাম, এটা আমাদের সেই সব অদৃশ্য সিস্টেমগুলো নিয়ে ভাবতে শেখায় যেগুলো আসলে নীরবে আমাদের পুরো পৃথিবীকে চালাচ্ছে।